আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদের আমেজ আরও বাড়িয়ে দিতে একটা চমৎকার ঈদ স্পেশাল গল্প নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি এই স্পেশাল এপিসোডটা আপনাদের মনে ও অন্তরে গেঁথে থাকবে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি করে দিন। আমি চলে যাচ্ছি লেখক মোহাম্মদ নিশাদের লেখা মরিয়ম পুরীর গল্পে। 50 বছর পর জিন রাজ্য থেকে ফিরে আসছে একজন মানুষ। কি অবাক হচ্ছেন? হবারই কথা। এই যে মানুষের কথা বললাম, ওর নাম করিম। করিম গ্রামের খুব সাধারণ গরিব ঘরের সন্তান। ঘটনাটা আপনাদের শুরু থেকে বলি, তার আগে গ্রামের বর্ণনাটা একটু দিয়ে দেই। খুব সুন্দর একটা গ্রাম। গ্রামটাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে একটা নদী। এই গ্রামের সবার মূল পেশা মাছ ধরা ও কৃষিকাজ করা। গ্রাম থেকে শহর বেশ দূরে। নদী পার হয়ে দূরে যেতে হয় হাট বাজার করতে। এই যে গ্রামের বর্ণনা দিলাম, এটা কিন্তু আগের কথা। এখন কালের বিবর্তনে গ্রামের অনেক উন্নতি হয়েছে। যাই হোক, গল্পে ফিরি। সকালবেলা গ্রামে দুজন লোক নদীর ঘাটে নৌকার উপর একজন মানুষকে শুয়ে থাকা অবস্থায় দেখে। তার শরীরে কেমন অদ্ভুত একটা পোশাক, চুলগুলো এলোমেলো, মুখে ঘন দাড়ি। লোকটা নৌকার মধ্যে দেখে গ্রামের সেই লোক দুজন ওনাকে ডাক দিয়ে বলে, এই যে ভাই, এই যে শুনছেন, কে আপনি? আমাদের নদীর ঘাটে নৌকায় শুয়ে কি করেন? সেই লোক দুটোর ডাকে নৌকা উপরে উঠে বসে সেই লোকটা ওদের দুজনের দিকে তাকিয়ে থাকে। এটা দেখে লোক দুজন ভাবে, উনি কি পাগল নাকি? কোনো কথা বলে না, চুপ করে তাকিয়ে আছে। এই ভেবে এরা দুজন ওনাকে উদ্দেশ্য করে বলে, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি কি কথা বলতে পারেন না? আপনার নাম কি? কোথা থেকে আসছেন? তখন সেই লোকটা কথা বলে ওঠে। উনি বলেন, আমি করিম। আমি রমিজ মাঝির ছেলে করিম। আপনারা কারা? করিমের কথায় সেই লোক দুজন একে অপর দিকে তাকিয়ে করিমের দিকে তাকিয়ে বলে, কি কি বললেন? আপনি করিম মানে? কোন করিম? রমিজ মাঝির ছেলে করিম তো আজ থেকে 40-50 বছর আগে কোথায় যেন হারিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি সেই হারিয়ে যাওয়া করিম। কি? আপনি সত্যি সেই করিম? হ্যাঁ, আমি সেই করিম। আমি আজ 50 বছর পর ফিরে আসছি। কিন্তু গ্রামের এই অবস্থা কেন? রাস্তাঘাট, নদী ও গ্রামে কত পরিবর্তন। কর্মীর কথায় সেই লোক দুজন চিৎকার দিয়ে গ্রামের মধ্যে বলতে লাগলেন, সবাই আসো, অবাক করা ঘটনা ঘটছে। রমিজ মাঝের ছেলে করিম ফিরে আসছে, সবাই দৌড়ে আসো। সে লোক দুজনের চিৎকারের মুহূর্তের মধ্যে গ্রামের লোকের ভিড় পড়ে গেল নদীর পাড়ে করিমের কাছে। সবাই এসে করিমের দিকে তাকিয়ে থাকে আর জিজ্ঞেস করে, আসলে কি সে হারিয়ে যাওয়া করিম? সবার কথায় করিম বলেন, হ্যাঁ, আমি সেই করিম। সবাই আশায় করিম বলেন, আমি আমার বাড়ি যাব, আমাকে বাড়িতে নিয়ে চলুন। করিমের কথায় একজন মুরব্বী বলেন, তোমাদের বাড়ি আর বাড়ি নেই। তোমার বাবা তো আগেই মারা গেছে। তুমি হারানোর কয়েক বছর পর তোমার মাও মারা গেছে। তোমার বাড়ির পাশে ওদের কবর চিহ্ন এখনও আছে। চলো, গেলে দেখতে পাবে। কথাটা বলে সবাই করিমকে নিয়ে তার বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পথে করিম এদিক সেদিক তাকায়। গ্রামের চেনা জায়গাগুলো এখন অচেনা লাগছে। 50 বছর পর বাড়িতে ফিরছে, ভাবতে পারছেন, নিজের বাড়িটাও চিনতে পারছে না। করিমকে তার বাড়ির ভিটে মাটির কাছে নিয়ে যাওয়ার পর করিম দেখে সেখানে তাদের ঘর নেই, জায়গাটা জঙ্গলের মতো হয়ে গেছে। পাশে ওর মা বাবা আর কবরের চিহ্ন। দীর্ঘ 50 বছর পর বাড়ির ভিটাতে আসায় করিমের চোখ বেয়ে পড়তে থাকে পানি। করিম বসে পড়ে সেখানে। আর করিমকে দেখতে ভিড় করে গ্রামের অনেক মানুষ। সবার মাঝে একজন বৃদ্ধা মানুষ লাঠি দিয়ে ভর করে করিমের কাছে এসে বললেন, বাবা করিম, কেমন আছিস বাবা? আমি তোর চাচা, আমারে চিনতে পারছিস? নিজের আপন চাচাকে দেখে করিম কান্নায় ভেঙে পড়লেন। নিজের চাচাকে পাশে বসিয়ে করিম বললেন, আপনি কত বৃদ্ধা হয়ে গেছেন চাচা। তখন করিমের চাচা বলেন, এত বছর কোথা থেকে ফিরলি রে বাবা? তুই থাকা অবস্থায় তো তোর বাবা মারা গেছে। তুই চলে যাবার পর তোর মাও অনেক অপেক্ষা করছিল তোর জন্য, কিন্তু তুই আর ফিরলি না। তোর মা তোর পথ চেয়েছিল অনেকটা বছর, পরে অসুস্থতায় মারা যায়। তুই হারানোর পর তোর মা আর আমি তোকে অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু তোরে কোথাও পাইনি বাবা।
আমরা ভেবেছি তুই রাতে মাছ ধরতে গিয়া মারা গেছোস, নয়তো কোথাও হারিয়ে গেছোস। তুই কোথায় ছিলি বাবা বলতো? চাচার কথায় করিম সবাইকে অবাক করে দিয়ে বলে, আমি এই 50 বছর জিন রাজ্যে ছিলাম। কি? জিন রাজ্যে? করিমের কথা সেখানে থাকা সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে, সত্যি নাকি? তখন করিম বলেন, হ্যাঁ সব সত্যি। তখন গ্রামের সবাই করিমকে অনুরোধ করে ও জিন রাজ্যে গেল কিভাবে, ওর সাথে কি কি ঘটেছিল সব বলতে। সবার কথা করিম শুরুতে কিছু বলতে না চাইলে পরে সবার ছোটাছুটিতে করিম শুরু থেকে বলতে শুরু করে। করিম বলে, ঘটনাটা শুরু আজ থেকে 50 বছর আগে। তখন তো গ্রাম এতটা উন্নত ছিল না, এখনকার মতো রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ি তেমন কিছুই ছিল না তখন। আপনারা তো সবাই জানেন, আমাদের গ্রামের মূল পেশা কৃষিকাজ ও মাছ ধরা। গ্রামের বেশিরভাগ মানুষ মাছ ধরতেন তখন। সবার মতো আমার বাবাও মাছ ধরতেন। আমাদের ছোট একটা নৌকা ছিল, অনেকেই জানেন। আমার বাবা মারা যাওয়ার পর আমি আমার পরিবারের হাল ধরি। আমার বাবার মাছ ধরার জাল ও ছোট নৌকাটা দিয়ে রোজ রাতে মাছ ধরতাম। তেমনি এক রাতের ঘটনা। সন্ধ্যার পর আকাশটা কেমন করছিল। আকাশ দেখে মনে হচ্ছিল ঝড় বাতাস হতে পারে। এদিকে রাত হওয়ায় আমি মাকে ডাক দিয়ে বললাম, মা, ও মা, কই ভাত কি হলো? আরে মাছ ধরতে হবে যে, দেরি করে মাছ ধরতে গিয়ে বেশি রাত করে ফিরবে তো আবার চিন্তা করো। আমার কথায় মা হাতে খাবারের প্লেট নিয়ে এসে আমাকে দিয়ে বললেন, বাবা করিম, আকাশের অবস্থা তো ভালো দেখছি না, বড় ধরনের ঝড় বৃষ্টি আসতে পারে। আজকে তোকে মাছ ধরতে যেতে হবে না বাবা, ভাত খেয়ে ঘুমা। মায়ের কথায় আমি বললাম, আরে ও কিছু না, বৃষ্টি হলে হতে পারে। বৃষ্টি আসলে আমার নৌকার ছাপের নিচে ঢুকবো, আর যদি দেখি বেশি ঝড় বৃষ্টি তাহলে বাড়িতে চলে আসবো, তুমি একদমই চিন্তা করো না। চিন্তা কি আর সাধে করি? নদীতে মাছ ধরতে গিয়ে কতজন যে বিপদে পড়ে। তোর বাবা মারা যাওয়ার পর তোকে নিয়ে বেঁচে আছি, সেই তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে থাকব? মায়ের কথায় আমি বললাম, চিন্তা করো না মা, আল্লাহর রহমতে আমার কিচ্ছু হবে না। কথাটা বলে খাবার শেষ করে নৌকার বৈঠা, মাছ ধরার জাল আর আগুনের মশাল নিয়ে বেরিয়ে পড়লাম নদীর দিকে। আমি হাঁটছি, মাঝে মধ্যে দূরে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে গেলাম নদীর ঘাটে আমার নৌকার কাছে। নৌকার কাছে গিয়ে নৌকাটা নিয়ে আমি মাঝ নদীর দিকে যেতে লাগলাম, যে সাইডে আমি মাছ ধরি। তো আমি সেদিকে দিয়ে জাল ফেলছিলাম আর মাছ ধরছিলাম। আমি মাছ ধরার কিছুক্ষণ পর খেয়াল করলাম আকাশটা আগের চেয়ে অনেক বেশি খারাপ করছে। মনে হচ্ছে বড় ঝড় তুফান আসতে পারে। সামনে অবস্থা খারাপ ভেবে চিন্তা করলাম, আজ আর মাছ ধরবো না, বাড়িতে চলে যাই, নইলে মাছ চিন্তা করবে। কথা মতো অল্প কিছু মাছ ধরে আমি নৌকাটা আবার ঘাটে ফিরালাম। নৌকাটা ঘাটে ফিরিয়ে আমি মাছগুলো ব্যাগে করে নিতে নিতে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হওয়ায় বৃষ্টির পানিতে হাতে থাকা আগুনের মশালটা নিভে গেল। আগুনের মশাল নিভে যেতে আমি দ্রুত হাঁটতে লাগলাম বাড়ির দিকে। ততক্ষণে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়তে লাগলো, সাথে বাতাস, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি সেই আলোতে বাড়ির দিকে যাচ্ছি। আমি বাড়ির দিকে যাওয়ার সময় একটা বাঁশঝাড় পড়ে। আমি সেই বাঁশঝাড়ের কাছে যেতে দেখলাম কয়েকটা কালো বিড়াল, 4 থেকে 5টা হবে। সেই বিড়ালগুলো দুটো পাখির উপর আক্রমণ করছে। একটা বড় পাখি, একটা ছোট পাখি। পাখি দুটো বৃষ্টির পানিতে ভিজে গেছে। বড় পাখিটা ছোট পাখিটাকে বাঁচাতে সেই কালো বিড়াল কয়েকটার সাথে যুদ্ধ করছে। এমন অবস্থা দেখে আমার কেন জানি মায়া হয়। আমি পাশে থাকা একটা গাছের ডাল হাতে নিয়ে এগিয়ে যাই বিড়ালগুলোর দিকে আর ধমকাতে থাকি। আমার হাতে লাঠি দেখে বিড়ালগুলো কেমন অদ্ভুত আওয়াজ করে সেখান থেকে চলে যায়। বিড়ালগুলো চলে যাওয়ার পর আমি দেখি সেই বড় পাখিটা বেশ আহত হয়েছে। ওর শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন, রক্ত পড়ছে সেখান থেকে। পাখিটার এমন অবস্থা দেখে আমার খারাপ লাগে। আমি পাখি দুটোকে নিয়ে ঝোপঝাড়ের মধ্যে একটা বড় কচু গাছের নিচে রেখে বাড়িতে চলে যাই। আমি বাড়িতে যাওয়ার পর মা বলে, তুই এসেছিস, তোর জন্য চিন্তা হচ্ছিল। কতবার করে বললাম আজকে মাছ ধরতে যাস নে, এই যে শরীর মুছে জামা কাপড় পাল্টে শুয়ে পড়। মায়ের কথায় সেটাই করলাম। ভেজা শরীর মুছে জামা কাপড় পাল্টে শুয়ে পড়লাম। এই ঘটনার 2 দিন পরের ঘটনা। 2 দিন পর রাতে আমি মাছ ধরার মতো যথারীতি বের হই। সেদিন আকাশটা ভালো ছিল, চাঁদনি রাত। আমি মাছ ধরার জন্য নদীতে যাই। নদীতে যাওয়ার পর রোজ দিনের জাল ফেলে মাছ ধরতে থাকি। আমার থেকে দূরে দূরে অন্য জেলেরা মাছ ধরছিল। তো আমি মাছ ধরার এক পর্যায়ে হঠাৎ আমার নৌকার কাউকে অনুভব করি। নৌকার কাউকে অনুভব করায় আমি পিছনে তাকাতেই চমকে উঠি।
আমি দেখি খুব সুন্দরী একটা মেয়ে আমার নৌকায় বসে আছে। আমি এত সুন্দরী মেয়ে জীবনে কখনো দেখিনি। ওনাকে দেখার পর আমি বেশ কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি আপনি কে? এইখানে কিভাবে আসলেন? এই মাঝ নদীতে নৌকার মধ্যে আসলেন কিভাবে? আমার কথায় মেয়েটা মুচকি একটা হাসি দিলেন। ওনার হাসি দেখে আমি বললাম, কি ব্যাপার? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করলাম, আপনি হাসছেন, কে আপনি? আমার কথায় মেয়েটা বলল, আমি মানুষ। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি আপনি মানুষ। তো কোনো মানুষ আমার নৌকায় বা আসলেন কিভাবে? আমার কথায় মেয়েটা বলল, আপনি মাছ ধরতে আসার সময় তো আসছি, আপনি দেখতে পাননি বুঝি? না, আমি তো আপনাকে দেখিনি। আমার তো ভালো করে মনে আছে, আমি ঘাটে নৌকায় ওঠার সময় নৌকায় কেউ ছিল না। আচ্ছা, মানলাম আপনি আমার নৌকায় ছিলেন, কিন্তু আমার নৌকায় কেন, আর আপনার পরিচয় কি? তা আপনি আবার কোনো বিয়ে বাড়ি থেকে পালিয়ে আসেননি তো? আমার কথায় মেয়েটা এবার খিলখিল করে হাসতে হাসতে বলল, করিম, তুমি আসলে সহজ সরল। রাতের বেলা হঠাৎ করে নৌকার মধ্যে কি কোনো মানুষ আসে? করিম, তোমাকে একটা সত্যি কথা বলি, তুমি ভয় পেও না। আসলে আমি কোনো মানুষ না, আমি একটা পরী। আর আমার নাম মরিয়ম। আমি মরিয়ম পরী। কি? আপনি পরী? পরী হয়ে আমার এখানে কি করছেন? দেখুন, আমার কোনো ক্ষতি করবেন না। আমার কথায় সেই পরীটা বলে, করিম, ভয় পেও না। আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমার অনেক উপকার করেছো, তাই তোমার কাছে আসলাম। আমি তোমার ক্ষতি করব না, পারলে উপকার করব। পরীর কথায় আমি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করি, উপকার? আমি আবার কি করলাম? উপকার? তখন পরী আমাকে বলে, দুদিন আগে ঝড় বৃষ্টির রাতে তুমি দুটো পাখিকে কিছু বিড়ালের হাত থেকে বাঁচিয়েছিলে, মনে আছে? সেই পাখি দুটোর মধ্যে একটা হলাম আমি। সেখানে থাকা ছোট পাখিটা ছিলাম আমি, আর বড় পাখিটা ছিল আমার মা। আমাদেরকে কিছু জিন আক্রমণ করছিল, তখন আমরা পাখির রূপে ছিলাম, আর ওই জিনরা বিড়ালের রূপে ছিল। আমার মা আমাকে বাঁচাতে ওদের সাথে যুদ্ধ করতে গিয়ে বেশ আহত হয়। আপনি আমাকে আর আমার মাকে বাঁচাতে বাঁচিয়েছেন ঠিকই, কিন্তু আমার মা অনেক আহত হওয়ায় আর বাঁচতে পারেনি। আমার মা সেদিন রাতেই মারা যায়। পরীর কথায় আমি বেশ অবাক হই। আমি কিন্তু জানতাম না পাখিরূপী ওরা পরী ছিল। পরীর কথায় আমারও মনটা খারাপ হয়ে যায়। তখন আমি পরীকে জিজ্ঞেস করি, আচ্ছা, ওই জিনেরা আপনারও আপনার মায়ের উপর আক্রমণ করছিল কেন? তা আমার কথায় পরী বলে, এটা করুণ ইতিহাস, আপনাকে কোনো একদিন বলবো। আজকে না হয় কথাটা অজানাই থাক। পরীর কথায় আমি আর জোরাজুরি করলাম না। জোরাজুরি না করে ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি থাকেন কোথায়? তখন সেই পরী বলল, আমিও আমার মা আমাদের রাজ্য থেকে চলে আসছি তোমাদের দুনিয়ায়। এখন আপাতত আমার থাকার কোনো স্থায়ী ঠিকানা নেই। আমি এই নদীর আশপাশে থাকি কোথাও। মরিয়মপুরীর কথায় আমি বললাম, ও আচ্ছা, আপনি চাইলে একটা কাজ করতে পারেন। আমার ঘরের পিছনে একটা বড় গাছ আছে, আপনি চাইলে সেখানে থাকতে পারেন। আমার কথায় পরি বলল, একবার আবার প্রাণ বাঁচিয়ে উপকার করেছ, এখন আবার বাড়ির গাছে আশ্রয় দিচ্ছ। তুমি আসলেই অনেক ভালো মানুষ। পুরীর এমন কথায় আমি মুচকি একটা হাসি দিয়ে বসলাম। উপকার সবারই করা উচিত, হোক সেটা মানুষ বা জিন জাতি। হ্যাঁ, তুমি ঠিক বলছো। আচ্ছা, তুমি কি রোজ রাতে মাছ ধরতে আসো? এটা কি তোমার পেশা? হ্যাঁ, আমি রোজ রাতে মাছ ধরতে আসি। পেশাই বলতে পারো। পুরি বলে, তোমার ভয় করে না? না না, এখনো অভ্যাস হয়ে গেছে। তাছাড়া দেখো না, দূরে আরো অন্য জেলেরা মাছ ধরছে। পুরি বলে, এখন অনেক রাত হয়ে গেছে, বেশি রাত করে নদীতে থাকা ঠিক না। যাও, আজকে বাড়িতে যাও। পরীর সাথে কথা বলতে বলতে আসলে অনেক রাত হয়ে গেছে, এটা খেয়াল করিনি। পরীর কথায় নৌকাটা নিয়ে ঘাটে ফিরিয়ে ঘাটে এসে নৌকাটা বেঁধে মাছগুলো নিয়ে বাড়ির দিকে রওনা করলাম। এদিকে মরিয়ম পরীও আমার পাশে হাঁটছে। হাঁটছে বললে ভুল হবে, মনে হচ্ছে পরী মাঠে দিয়ে একটু উপরে উড়ে উড়ে যাচ্ছে। আমি বাড়ির দিকে যাচ্ছি আর মরিয়ম পরীর সাথে গল্প করছি। এমন সময় আমি পরীকে বলি, আপনাকে একটা কথা বলি, আপনি অনেক সুন্দরী। আমি জীবনে কখনো এমন সুন্দরী কাউকে দেখিনি। কখনো ভাবতে পারিনি কোনো পরীর সাথে এভাবে কথা বলতে পারবো। আমার কথায় পরী অনেক হাসে। আমার সহজ সরল কথা আর ব্যবহারে পরীর বেশ ভালো লাগে। যাই হোক, পরীর সাথে কথা বলতে বলতে আমি এক সময় পৌঁছে যাই বাড়ির কাছে। বাড়ির কাছে আসতেই আমি পরীকে বলি, আমি তো বাড়িতে চলে আসছি, তুমি তাহলে এখন চলে যাও। আমার কথায় পরী বলেন, ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আর আমি আজ থেকে তোমার ঘরের পিছনেই গাছটাতে থাকবো। কথাটা বলে অন্ধকারে মিলিয়ে যায় পরী। মরিয়ম পরী চলে যাওয়ায় আমিও বাড়িতে চলে যাই। বাড়িতে যাবার পর মা বলে, কি রে বাবা, আজ এত রাত করে ফিরলি কেন? তোর জন্য চিন্তা হচ্ছিল। মায়ের কথায় আমি বললাম, মা, আসলে আজকে মাছ ধরতে ধরতে অনেক দূরে চলে গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। তুমি এখনো ঘুমাওনি কেন? যাও যাও, শুয়ে পড়ো।
কথাটা বলে আমি মাছগুলো মাকে দিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমি আমার ঘরের পিছনে গাছটার কাছে গেলাম যেখানে মরিয়ম পড়ে থাকে। সেখানে গিয়ে আমি কিছুই দেখতে পেলাম না। স্বাভাবিক লাগছিল জায়গাটা। ওখানে কাউকে না দেখে আমি মনে মনে ভাবলাম, কি ব্যাপার, তাহলে কি মরিয়ম পড়ে চলে গেল? ও কি এখানে নেই? এসব ভাবতে ভাবতে দিনটা কেটে গেল। সেদিন রাতে যথারীতি আমি আবারও মাছ ধরতে গেলাম নদীতে। নদীতে মাছ ধরতে যাবার কিছুক্ষণ পর পরী আসলো আমার কাছে। পরীকে দেখে আমি বললাম, কি ব্যাপার, তুমি আছো তাহলে? আমি তো ভাবছি চলে গেছো। আমি না আজকে গাছের কাছে গেলাম, সেখানে গিয়ে দেখি কেউ নেই। ভাবছি তুমি চলে গেছো। আমার কথায় মরিয়মপুরী বলল, তুমি যে কি বলো না, আমি কি দিনের বেলা তোমার সামনে আসবো নাকি? আমি তোমার সামনে আসলে অনেকে দেখে ফেলতো, তখন কি হতো বলো? ও হ্যাঁ, সেটা ঠিক। আবার কথায় পড়ি আমাকে বলল, এই শোনো, তোমাকে যেখানে সেখানে জাল ফেলতে হবে না। আমি তোমাকে যেখানে যেখানে বলি সেখানে সেখানে জাল ফেলো। পরি কথায় আমি কথা না বাড়িয়ে ওর কথা মতো জাল ফেলি। ওর কথা মতো জাল ফেলে আমি তো অবাক, কারণ তখন জালে অনেক মাছ ধরা পড়ছিল। অন্যদিন আমি অনেকক্ষণ মাছ ধরে যে মাছ পাই, সেদিন অল্প সময়ে আমি অনেক মাছ ধরতে পারি। অনেক মাছ পাওয়ায় পরি আমাকে বলে, কি এবার খুশি তো? যাও, এগুলো মাছ নিয়ে বাড়িতে যাও। পরির কথায় আমিও সেটাই করি। মাছগুলো নিয়ে পরির সাথে গল্প করতে করতে বাড়ির দিকে যেতে থাকি। আমি যখন পরির সাথে হাঁটছি, তখন হঠাৎ পিছন থেকে একজন বলে ওঠে, করিম, এই করিম, তুই কার সাথে কথা বলছিস? সেই লোকের কথায় আমি চমকে যাই আর ভাবি, সর্বনাশ, শুনি আবার পরীকে দেখে ফেললো না তো। এইভাবে পিছনে তাকিয়ে বলি, কই, কারো সাথে না তো, একা একাই একটু কথা বলছি আর বাড়ির দিকে যাচ্ছি। তা আপনি কোথা থেকে ফিরলেন? আমার কথায় উনি বললেন, একটু শহরে গিয়েছিলাম বাবা, তোমার চাচি অসুস্থ। চলো চলো, একসাথে বাড়িতে ফিরি, আমিও তো এদিক দিয়ে যাব। কথাটা বলে উনি আমার সাথে হাঁটতে থাকে। উনি আসে মরিয়মপুরি তখনই চলে গিয়েছিলেন। যাই হোক, ওনার সাথে গল্প করতে করতে বাড়িতে চলে আসি আমি। বাড়িতে আসে মা বলে, কিরে করিম, আজকে এত তাড়াতাড়ি ফিরলি যে? আজ দেখি আবার অন্য দিনে থেকে মাছও বেশি পেয়েছিস। মায়ের কথা আমি বললাম, আজ জালে মাছ বেশি ধরা পড়েছে, তাই তাড়াতাড়ি আসলাম। মাছগুলো ভালো করে রাখো, সকালে আবার বিক্রি করতে যেতে হবে। কথাটা বলে হাত মুখ ধুয়ে আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। রুমে গিয়ে বারবার শুধু মরিয়মপুরীর কথা মনে পড়ছিল। চোখে ঘুম না আসায় আমি আস্তে করে চোখে উঠে আমার ঘরের পিছনে গাছটার কাছে গেলাম যেখানে মরিয়ম পড়ি থাকে। সেখানে যাবার পর গাছের দিকে তাকিয়ে বললাম, পড়ি, কোথায় তুমি? আমার কথায় আমার পেছন থেকে পড়ি বলে উঠল, কি ব্যাপার, তুমি হঠাৎ এখানে? ঘুমাওনি এখনো? না, মানে ঘুম আসছে না, কেন জানি না, তোমার কথা মনে পড়ছে। পরি বলে, তাই নাকি? তা হঠাৎ আমার কথা মনে পড়ছে কেন? তা তো জানি না, ঘুমোতে যাচ্ছি, ঘুম আসছে না, তোমার কথা মনে পড়ছে, তাই তোমার কাছে আসলাম। কথাটা বলে গাছের গোড়ায় বসে পড়লাম। এদিকে পরিও এসে আমার কাছে বসে পড়ল। ও কাছে বসায় দুজনে কিছুক্ষণ গল্প করলাম। দুজনের গল্পের মাঝে মা হঠাৎ করে বাড়ির ভিতর থেকে বলে উঠল, বাবা করিম, কোথায় তুই? তোকে ঘরে দেখছি না, করিম কোথায় গেলি? মায়ের কথায় আমি সেখান থেকে এক দৌড়ে চলে গেলাম ঘরে। ঘরে যাবার পর মাকে বললাম, মা একটু বাইরে গিয়েছিলাম, ঘুমাও তুমি। আমার কথায় মা ঘুমিয়ে গেলেন। এদিকে আমিও ঘুমিয়ে গেলাম কিছুক্ষণের মধ্যে। আমি ঘুমানোর কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে গেল একটা কান্নার আওয়াজে। আমার ঘুম ভেঙে যেতে আমি দেখলাম মরিয়ম পুরী কান্না করছে, ওর সামনে একটা কবর। আমি পুরীকে কান্না করতে দেখে বলে উঠলাম, মরিয়ম, এটা কোন জায়গা আর তুমি কান্না করছো কেন? আমার কথায় পুরী বলল, আমি তোমাকে জিনটাতে নিয়ে আসছি। এই যে দেখো, এটা আমার মায়ের কবর। আমি আমার মা বাবার একমাত্র মেয়ে। আমার বাবা মারা গেছে অনেক আগে। বাবা মারা যাবার পর মা ছিল আমার একমাত্র আপন। সেই মাকেও হারালাম কিছুদিন আগে। বুড়ির কথা ও কান্নায় আমার মনটা খারাপ হয়ে গেল। তখন আমি ওকে বললাম, কান্না করো না। মানুষ কিংবা জিন বা সৃষ্টির সকল জীব সবাই তো একদিন মরতে হবে। মন খারাপ করো না। আমার কথায় পুরি আমার কাছে এসে বসলে এবং বসে বলল, করিম, তুমি শুনতে চাইছিলে না আমিও আমার মার জিন রাজ্যে কেন থাকি না? কেন আমি জিন রাজ্যেও ছেড়ে তোমাদের দুনিয়াতে থাকি? পরীর কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, তুমি বলো, আমি সব শুনবো। আমার কথায় পরী বলল, আমরা আশিক গোত্রের জিন। আমরা আমাদের জিন রাজ্যে আমাদের ছোট প্রাসাদেই থাকতাম। হঠাৎ আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ায় মা ছিল আমার সব কিছু। আমি মায়ের সাথে থাকতাম, সব কিছু ঠিকঠাক ছিল, ভালো দিন যাচ্ছিল। একদিন একদিন আমি আমাদের রাজ্যের জিন সর্দারের ছেলের নজরে পড়ে যাই। আর তখন সেই সর্দারের ছেলে আমাকে বিয়ের প্রস্তাব দেয়।
এদিকে এই খবর শোনার পর আমার মা কোনোভাবে রাজি হয় না, কারণ সর্দারের ছেলে ভালো না, ওনার আরও দুটো বউ আছে, উনি ক্ষমতা দেখিয়ে বিয়ে করে। আমার মা ওনার সাথে আমার বিয়ে দিতে রাজি হয় না বলে জিন সর্দার রেগে যায় আর আমাদের নানাভাবে অত্যাচার করতে থাকে। ওদের অত্যাচার আমার মা আমাকে নিয়ে আমাদের রাজ্য থেকে একেবারে চলে আসে। আমরা চলে আসার সময় সেই জিন সর্দারের অনুগত জিনেরা আমাদের ধরে ফেলে আর আঘাত করতে থাকে। ওদের হাত থেকে বাঁচতে তখন আমিও আমার মা পাখির রূপ ধারণ করি, আর ওরা তখন বিড়ালের রূপ ধারণ করে। ওরা বিড়ালের রূপ নিয়ে আমাদের উপর আক্রমণ করার সময় ভাগ্যক্রমে তুমি সেখানে আসো। তুমি আসায় বিড়ালের রূপে থাকা ওই জিনেরা চলে যায়। আমার মা আমাকে রক্ষা করতে ওদের সাথে যুদ্ধ করে আর আহত হয়ে মারা যায়। করিম, আমি আমার মা বাবাকে হারিয়েছি, আমাদের জিন রাজ্য ছেড়েছি। তুমি সেদিন আমাকে না বাঁচালে হয়তো মায়ের মতো আমিও মারা যেতাম। আমি যেহেতু তোমার উসিলায় বেঁচে গেছি, তাহলে আমাকে তোমার কাছেই রেখে দাও। তোমার ব্যবহার, কথাবার্তা আমাকে মুগ্ধ করেছে। আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। মরিয়মপুরীর কথায় আমি বেশ অবাক হই। আমি ভাবতে পারিনি ও আমাকে পছন্দ করবে, ভালোবাসার কথা বলবে। আমার তখন অনেক আনন্দ হচ্ছিল, কেননা আমিও মনের অজান্তে ওকে ভালোবেসে ফেলেছিলাম। ওকে আমার অনেক ভালো লাগতো, কিন্তু ভয়ে বলার সাহস পাইনি। পরি আমাকে ভালোবাসার কথা বলায় আমিও ওকে আমার মনের কথা বলে দেই। আমার ভালোবাসার কথা শুনে মরিয়ম পরি ও অনেক খুশি হয়। তারপর মরিয়ম পরি আমাকে নিয়ে জিন রাজ্যে বেশ কিছুক্ষণ ঘুরে। আমিও মুগ্ধ হয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে থাকি। দুজন ঘুরতে ঘুরতে একসময় পরি বলল, চলো এখন তোমাকে বাড়িতে রেখে আসি, একটু পরে সকাল হবে, আর এখানে থাকাটাও আমাদের জন্য নিরাপদ নয়, যে কোনো সময় ওই জিন সর্দারের ছেলে আক্রমণ করতে পারে। পরীর কথায় আমি বললাম, ঠিক আছে, চলো বাড়িতে চলো। আমার কথায় পরি আমার চোখের দিকে তাকালো। তখন আমার মনে হচ্ছিল আমি মনে হয় কোথাও ভেসে ভেসে যাচ্ছি। আমি পুরীর থেকে চোখ সরাতে পারছিলাম না তখন। এভাবে কিছুক্ষণ চলার পর মরিয়ম পরি আমাকে আমার ঘরে রেখে চলে যায়। আমাকে ঘরে রেখে যাওয়ায় আমিও ঘুমিয়ে পড়ি। এই ঘটনার পর থেকে মরিয়ম পরিও আমি বিভিন্ন সময় দেখা করতাম। আমি মাছ ধরতে গেলে সাথে যেত ও। ও মাঝে মধ্যে আমাকে জিন রাজ্যে ঘুরতে নিয়ে যেত। এরকম দুজনের মাঝে খুব ভালো একটা সময় যাচ্ছিল। তেমনি একদিনের ঘটনা। আমি মাছ ধরতে যাই নদীতে। তখনও পরি আমার সাথেই ছিল। পরীর দেখানো মতো জায়গায় জাল ফেলি। সেদিনও আমি অনেক মাছ পাই। তাড়াতাড়ি অনেক মাছ পাওয়ায় আমি যথারীতি বাড়িতে চলে আসি। আমি সেদিন বাড়িতে আসার পর মা আমার দিকে তাকিয়ে থাকে। মা আমার দিকে তাকিয়ে আছে দেখে আমি বলি, মা কি হলো, এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমার কথার জবাবে মা বলে, তুই কার সাথে কথা বলতে বলতে আসছিস? আমি দূর থেকে দেখলাম তোর পিছনে একটা সুন্দরী মেয়ে আসছে। ওটা কাছাকাছি আসতেই বাতাসে মিলে গেল। মায়ের কথায় আমি কি বলবো বুঝতে পারছি না। মা মনে হয় পরীকে দেখে ফেলছে, কিন্তু এই কথা ওনাকে বুঝতে দেয়া যাবে না। এই ভেবে আমি বললাম, সুন্দরী মেয়ে? মা তুমি ঠিক দেখছো তো? কই, আমি তো দেখিনি। আমি তো একা আসলাম। মা আমার মনে হয় কোনো জিন বা পরী আমার পিছু নিয়েছে। আমি মাছ ধরে ফিরছি না, হয়তো কোনো পিশাচ জিন মাছ খাবার লোভে আমার পিছু নিয়েছে। আমার কথায় মা বললেন, হ্যাঁ এরকমই কিছু হবে হয়তো। যা যা, তুই ঘরে যা, দে মাছগুলো দে আমাকে। মায়ের কথায় আমি আর কথা বাড়ালাম না। মাকে মাছগুলো দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার বেশ কিছুক্ষণ পর আমার মাথায় কারো স্পর্শ পেয়ে চোখ খুলে দেখি মরিয়ম পরি আমার মাথার কাছে বসে মাথায় হাত বোলাচ্ছে। ওকে দেখে আমি বললাম, ও তুমি কখন আসছো? পরি বলে, এই তো এখনই। আমি বলি, জানো একটা ঘটনা তো ঘটে গেছে। আজকে মাছ ধরে বাড়িতে ফেরার সময় মা তোমাকে দেখে ফেলছে। তোমাকে দেখার পর আমাকে বলায় আমি মাকে উল্টো পাল্টায় বুঝ দিয়ে রুমে এসে শুয়ে পড়ি। আমার কথায় পরি বলে, আমার মনে হয় আমাদের কথা মাকে বলা উচিত। উনি নিশ্চয়ই আমাদেরকে মেনে নেবে। কি বলো? যদি মেনে না নেয় তাহলে? তুমি তো আর মানুষ না, তুমি একটা পরী। আমার কথায় পরি বলল, পরি বয়ে কি আমি ভালোবাসতে পারি না? আর তোমার মা একদিন না একদিন তো জেনে যাবে। কিন্তু মাকে কি বলবো? পরি বলে, তুমি বলবে আমার কথা। তুমি বলবা আমি তোমার আশেপাশে থাকি সব সময়, আর আমরা একে অপরকে ভালোবাসি। এই কথাগুলো বলবে। আমার না ভয় করছে। মাকে কিভাবে বলবো? মা যে কি বলবে? থাক, মাকে পরে বলবো। মা পরে জেনে গেলে সমস্যা নেই। আমার কথায় পাশের ঘর থেকে মা বলে উঠলেন, আমাকে আর বলতে হবে না, আমি সব দেখেও শুনে ফেলছি। মায়ের কথায় আমি তো চমকে উঠলাম। এদিকে পরিও চমকে উঠে দ্রুত সেখান থেকে চলে গেল। পরি চলে যাবার সাথে সাথে মা আমার ঘরে এসে বলল, কোথায় গেল ওই পরিটা, কোথায় গেল? মায়ের কথায় আমি বললাম, আসলে মা তুমি রাগ করো না, পরি অনেক ভালো, বিশ্বাস করো। ও
আমার বা তোমার কোনো ক্ষতি করবে না। মা, ওর নাম মরিয়ম পরি। আমিও মরিয়ম পরি একে অপরকে ভালোবাসি। আমার কথায় মা আমার দিকে তাকিয়ে রইলেন। এদিকে আমি মাথা নিচু করে আছি। তখন মা বলল, ডাক, তোর পরীকে ডাক। ও চলে গেল কেন? ওকে ডাক, আমি ওর সাথে কথা বলবো। থাক না মা, ও এখন আসবে না, তোমাকে দেখে ভয় পেয়ে চলে গেছে। মা বলে, কোথায় আর যাবে? আশেপাশে আছে কোথাও, তুই ডাকলে আসবে, ডাক ওকে। ঠিক আছে, ডাকছি, কিন্তু তুমি ওকে কিছু বলবে না তো? মা বলে, সেটাও আসলে বুঝতে পারবি, যেটা বলছে সেটাই কর, ডাক ওকে। মায়ের কথায় পরীকে ডাকলাম। আমার ডাকে পরী আবার মার সামনে আসলো। পরী আসায় আমি তো ভয় শেষ, না জানি মা কি বলে। এদিকে পরী এসে মায়ের দিকে তাকাতেই মা বলল, মাশাল্লাহ, তুমি অনেক সুন্দরী, তুমি একটা পরী। কোথায় যে আমি তোমাকে দেখে ভয় পাবো? না, তা না, উল্টো তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ। তুমি হয়তো ভাবছো আমি রেগে যাব, রেগে উল্টো পাল্টা কথা বলবো। না মা, আমি এমন কিছুই করব না। করিম আমার একমাত্র সন্তান, ওর বাবা মারা যাবার পর ওই সংসারের হাল ধরে, মাছ ধরে সংসার চালায়। আমরা তো অনেক গরিব, এই সমাজে গরিব মানুষের কথা কে শোনে? তুমি আর করিম দুজন দুজনকে কবে থেকে চেনো আমি জানি না, জানি না কবে থেকে দুজন দুজনকে ভালোবাসো। আমার চিন্তা এখানে না, আমার চিন্তা অন্য কোথাও। কখনো কোনো দিন যদি আশেপাশে বা গ্রামবাসী জেনে যায় তোমার কথা, তুমি একটা পরী, তোমরা জিন জাতি, হ্যাঁ আমরা মানুষ জাতি, তোমাদের সাথে আমরা ভালোবাসা বা সংসার এগুলো কিভাবে করি বলো? কিভাবে যায়? কিভাবে মেনে নিব বলো? মায়ের কথায় পরী মায়ের হাত ধরে মাকে সব ঘটনা খুলে বলল। কিভাবে আমার সাথে ওর পরিচয় হয়েছে, কিভাবে আমাদের ভালোবাসা হয়েছে, সব খুলে বলল। পরী আরও বলল, মা, করিমের জন্য তো আপনি আছেন, কিন্তু আমার তো সেটাও নেই। আমার মা বাবা কেউ নেই। শেষবার মাকে হারিয়ে করিমকে আমার জীবনে পেয়েছি। কে নিয়ে বাঁচবো? জানি আমরা আলাদা জাতি। আমি একটা পরী, একটা অসহায় পরী হয়ে আপনাকে বলছি, করিমের কাছ থেকে আমাকে আলাদা করবেন না। আমি আপনার ছেলের বউ হয়ে সংসার করব, এতে আপনার একটুও চিন্তা করতে হবে না, কারণ আমি সবসময় অদৃশ্যভাবে থাকবো মা। আপনি আর করিম ছাড়া আমার কথা কেউ কখনো জানবে না। পরীর এমন কথায় মায়ের মন গলে যায়। তখন মা বলে, আমি আর কি বলবো, তুমি অদৃশ্যভাবে যদি থাকতে পারো তাহলে থাকো, আমি রাজি। আমি তোমার সাথে করিমের বিয়ে দিব। মায়ের কথায় তখন আমরা দুজন অনেক খুশি হই। ভালোবাসার মানুষকে আপন করে পেলে কে না খুশি হয় বলেন? মা রাজি হওয়ায় পরের দিন মরিয়মপুরীর সাথে আমার বিয়ে হয়। কি, মরিয়মপুরীর সাথে তোমার বিয়ে হয়ে গেল? সত্যি সত্যি? গ্রামবাসীর আহা! গ্রামবাসীর কথায় করিম বললেন, হ্যাঁ, মরিয়ম পরীর সাথে আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ায় আমরা দুজনে বেশ খুশি হই। দুজনে ভালোভাবে সংসার করতে থাকি। আমি যে মরিয়ম পরীকে বিয়ে করি এটা গ্রামের কেউ জানতো না। বিয়ের পর পরী অদৃশ্যভাবে আমার সাথে থাকতো। আমি মাছ ধরতে গেলে আমার সাথে যেত। একদিন রাতের ঘটনা। আমি মাছ ধরতে যাই নদীতে। চাঁদনি রাত ছিল সেদিন। খুব সুন্দর একটা পরিবেশ। এরকম সুন্দর পরিবেশ হওয়ায় আমরা দুজন পাশাপাশি বসে গল্প করতে থাকি। গল্পের এক ফাঁকে পরী আমাকে বলে, জানো করিম, আমার না ভয় হয়। আমি তোমার এখানে আসছি ঠিকই, তোমাকে বিয়ে করেছি ঠিকই, তবুও মনের মধ্যে একটা ভয় কাজ করে। ওই জিন সর্দারের ছেলে না জানি তোমার আমার সুখের সংসারে বাধা হয়ে দাঁড়ায়। পরী কথায় আমি ওকে শান্ত করে বললাম, কিসের ভয় পাও? এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, এখন মনে হয় কোনো সমস্যা হবে না। বিয়ে করলে কি হয়েছে? কোনো জিনের নজর কারো উপর পড়লে সে এত সহজে ছাড়তে চায় না, সে বিয়ে করলেও না। পরিকথায় আমি ওকে বললাম, এই দেখো, ওদিকে দেখো, একটা ছায়ার মতো কি যেন দেখা যাচ্ছে। কথাটা বলে ওদিকে ভালোভাবে তাকাতেই দেখলাম অন্য আরেকটা পরী। আমি সেই পরীটাকে দেখে ওর দিকে তাকিয়ে বললাম, মরিয়ম, ও কে? তুমি কি ওকে চেনো? আমার কথায় মরিয়ম পরী ওই পরীটার দিকে তাকিয়ে বললেন, আরে ফাইজা, তুই তুই এখানে? কথাটা বলে পরী আমাকে বলল, করিম, ভয় পেও না, ও আমার খুব ভালো বান্ধবী, ওর নাম ফাইজা। ফাইজা, কেমন আছিস? মরিয়মপুরীর কথায় ফাইজাপুরি বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর কাছে আসলাম একটা কারণ আছে। কালকে আমার বিয়ে, তুই আমার ভালো বান্ধবী, তাই তোকে বলতেও নিতে আসলাম। ওই পরীর কথায় মরিয়মপুরী বলল, তাই নাকি, তোর বিয়ে? তখন ফাইজাপুরি বলে, হ্যাঁ, আমি তোকে নিতে আসছি, আমার সাথে চল, বিয়ে শেষ হলে আবার চলে আসবি। তখন মরিয়মপুরী বলে, ফাইজা, হয়তো খবর পেয়ে গেছিস, আমি করিমকে বিয়ে করছি এখনই। আহ, করিম এখন আমার স্বামী। আমি ওকে রেখে কিভাবে যাব বল? গেলে দুজনে একসাথে যেতে হবে।
মরিয়মপুরীর কথায় এদিকে আমি অবাক হয়ে বললাম, এই না কি বলো, আমি যাব কেন? না আমি যাব না, তোমার বান্ধবী আসছে তোমাকে ডাকতে, তুমি যাও আর 2-1 দিন থেকে চলে এসো। আমার কথার জবাবে মরিয়মপুরী বলল, আমি তোমাকে ছাড়া থাকবো কিভাবে, চলো না আমার সাথে জিন রাজ্যে, দেখবে ভালো লাগবে। এদিকে তখন ফাইজাপুরি বলল, মরিয়ম তুই তো জানিস কোনো মানুষকে আমাদের রাজ্যে বা প্রাসাদে নিয়ে যেতে আমার প্রধান জিন সর্দারের অনুমতি নিতে হয়। তোদের রাজ্য আর আমাদের রাজ্য তো আলাদা, আমাদের জিন সর্দার মানুষদের দেখতে পারেন না, তাই বলি কি করিম ভাই থাক না, তুই চল আমার সাথে 2-1 দিন থেকে আসবি। ফাইজাপুরির কথায় আমি বললাম, মরিয়ম ও ঠিক বলছে, আমি বাড়িতেই থাকি, তুমি যাও, তোমার ভালো লাগবে, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি যাও। আমার কথায় মরিয়মপুরী বললেন, ঠিক আছে আমি যাব, তার আগে তোমাকে বলে যাই তুমি বেশি রাত করে এই নদীতে মাছ ধরবা না। আর একটা কথা, কখনো বাড়ি থেকে নদীতে আসার পথে বা নদী থেকে বাড়িতে যাবার পথে রাস্তায় কোনো অস্বাভাবিক রকমের সাপ, পাখি, গরু বা ঘোড়া এগুলো যাই দেখো কখনো এদের আঘাত করবা না, এগুলোকে দেখলে তাড়াতাড়ি পাশ কাটিয়ে বাড়িতে চলে যাবা। অনেক সময় জেনেরা এগুলো রূপ নিয়ে চলাফেরা করে। পুরীর কথায় আমি বললাম ঠিক আছে। তখন পুরী আমাকে নিয়ে বাড়িতে গেলে আর আমি মায়ের কাছে অনুমতি নিয়ে ওর বান্ধবী ফাইজা পুরীর সাথে গেল ওর বিয়ে খেতে। মরিয়ম পুরী চলে যাবার পর আমি সেটাতে ঘুমিয়ে পড়ি। কেমন যেন একা লাগছিল সেদিন। মরিয়ম পুরী সবসময় আমার সাথে থাকতো, যেখানে যেতাম অদৃশ্যভাবে আশপাশেই থাকতো। মরিয়ম পুরী ওর বান্ধবীর বিয়ে খেতে যাওয়ার পরের দিনের ঘটনা, আমি রোজ রাতের মতো সে রাতে নদীতে মাছ ধরতে যাই। আমি মাছ ধরার সময় সেদিন আমার জালে একটা শোল মাছ ধরা পড়ে। শোল মাছটাকে দেখে আমার কেমন অদ্ভুত লাগে, কারণ সেই মাছের চোখগুলো একটু অন্যরকম ছিল আর মাছটা কেমন এক ধরনের আওয়াজ করছিল। মাছটার এমন অদ্ভুত আওয়াজ শুনেও আমি বিষয়টা স্বাভাবিকভাবে নেই, কারণ মাছেরা এরকম একটু আওয়াজ করেই। আমি মাছটা পেয়ে আমার ব্যাগের মধ্যে রাখি আর মনে মনে ভাবি, এই মাছটাকে আজকে রান্না করে খাবো। মাও বলছিল শোল মাছ খাবে। আমি নদীতে রোজ রোজ অনেক মাছ পাই, কিন্তু শোল মাছ পাই না, আজকে পেয়েছি, আজ এটাকে বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাবো। কথাটা বলে আমি সেদিন আর মাছ ধরি না। বেশি রাত হবার আগে নৌকাটা ঘাটে ফেরাই। নৌকা ঘাটে ফিরিয়ে আমি মাছের ব্যাগটা হাতে নিয়ে নৌকা থেকে নামতেই একটা আওয়াজ পেলাম। কেউ একজন বলছে, ওই মাছটা ছেড়ে দে, ওটা নিয়ে বাড়িতে যাস না। আমি আওয়াজটা পেয়ে এদিক সেদিক তাকাই, কিন্তু আশপাশে আমি কাউকে দেখতে পারি না। আমি আশপাশে কাউকে না দেখতেই বুঝতে পারি এটা কোনো স্বাভাবিক ঘটনা না, এটা নিশ্চয়ই কোনো মাছ খেয়ে খুব পিশাচ জিন, যে কিনা মাছ খাবার লোভে আমাকে ভয় দেখাচ্ছে। কিন্তু আমি ভয় পাবার পাত্র নই। আমি সেই আওয়াজের তোয়াক্কা না করে বাড়ির দিকে যেতে থাকি। আমি যখন বাড়ির দিকে যাচ্ছিলাম তখন আশপাশের গাছগুলো কেমন নড়াচড়া করছিল, মনে হচ্ছিল কেউ এক গাছ থেকে অন্য গাছে বানরের মতো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। এরকম ঘটনা ঘটায় আমি সামনে পিছে না তাকিয়ে সোজা বাড়ির দিকে হাঁটতে থাকি। আমি যখন বাড়ির কাছাকাছি যাই তখন আবারও আমার পিছন থেকে একটা আওয়াজ শুনি, ওই মাছটা ছেড়ে দে, সাধারণ কোনো মাছ নয়। এরকম কথায় আমি আবারও পিছনে তাকাই, কিন্তু তখনও কাউকে দেখতে পাই না। কাউকে না দেখে আমি সাহস করে বলি, আমি জানি তুই মাছ খাবার লোভে আমার পিছু নিয়েছিস, তুই যত যাই বলিস আমি এই মাছটা ছাড়বো না। কথাটা বলে আমি সেখান থেকে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে মাকে ডাক দিয়ে বলি, মা, ও মা কই গেলা, বাহিরে আসো, দেখো ওই যে শোল মাছ, তুমি না শোল মাছ খেতে চাইছিলা, শোল মাছ তো অনেকদিন ধরা পড়ে না, আজকে ধরতে পারছি, তাই তাড়াতাড়ি বাড়িতে আসলাম, তুমি মাছটা কেটে রান্না করো কেমন। আমার কথায় মা আর কথা বাড়ালো না। মা আমার কথা মতো সেই মাছটাকে কেটে রান্না করলো। মাছটাকে রান্না করার পর মা ও আমি একসাথে ভাত খেতে বসলাম। ভাত খেতে বসে একটা অবাক করা ঘটনা ঘটলো আমাদের সাথে। আমিও মা কেউ ওই রান্না করা শোল মাছটা খেতে পারছিলাম না, ওটা অনেক গন্ধ করছিল। একটু খেতে মাও আমি বমি করে ফেলি। মাছটা তো ভালো ছিল, এরকম গন্ধ কেন করছে? মাছটা এরকম গন্ধ করায় আমি মাকে বলি, মা, মাছটা এমন লাগছে কেন? ভালোই তো ছিল মাছটা, টাটকাই তো ছিল, তাই না? আমার কথায় মা বলে, আমি তো সেটাই ভাবছি, মাছটা দেখলাম ভালো, রান্না করার পর এরকম গন্ধ করার কারণ? আচ্ছা মাছটা আর খেতে হবে না, এটা ফেলে দিব। কথাটা মা মাছটা ফেলে দেয়। এদিকে আমি অন্য কিছু দিয়ে খাবার শেষ করে ঘরে যাই আর শুয়ে পড়ি। আমি শুয়ে পড়ার পর মরিয়মপুরীর কথা মনে পড়ছিল। আমি ওর কথা ভাবতে থাকি। এভাবে ওর কথা ভাবতে ভাবতে বেশ কিছুক্ষণ চলে যায়। বেশি কিছুক্ষণ চলে যাওয়ার পর আমার যখন ঘুম আসবে এরকম একটা সময় আমি দেখি আমার আবার পাশের কাছের সাদা জুব্বা পরা 2টা অবয়ব দাঁড়িয়ে আছে। আমি অবয়ব দুটোকে দেখে চমকে যাই আর বলি, কে আপনারা, কে আপনারা? কথাটা বলার পর আমার আর কিছু মনে নেই। আমি তখন বেহুশ হয়ে যাই। আমার যখন হুঁশ ফেরে তখন আমি দেখি আমার ঘরে নেই, আমি আছি ভিন্ন একটা জায়গায়।
জায়গাটা দেখে আমার বুঝতে বাকি থাকে না এটা জিন রাজ্য, কেননা মরিয়মপুরী আমাকে জিন রাজ্য দেখিয়েছিলেন, তাই আমি চিনতে পারি। নিজেকে জিন রাজ্যে দেখার পর আশা একদম অন্যরকম হয়ে গেছে। আমি ঘুম থেকে হঠাৎ উঠে জিন রাজ্যে, ব্যাপারটা অন্যরকম লাগছে। আমার পাশে থাকা অবয়ব দুটোকে জিজ্ঞেস করি, আপনারা কারা? আমি এখানে কেন? মরিয়মপুরী কোথায়? আপনারা কারা? আমার কথা সেই অবয়ব দুটো কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। এদিকে তখন আমি দেখলাম লম্বা বড় বড় চুল ও ভয়ঙ্কর দেখতে একটা অবয়ব আমার দিকে এগিয়ে আসছে। আমি সেই অবয়বটাকে দেখে দাঁড়িয়ে যাই। আর তখনই সেই অবয়বটা আমাকে কিছু না বলে আমার কোমরে সজোরে আঘাত করে, আর আমি দূরে গিয়ে পড়ি। আমি ছিটকে পুড়ে ব্যথায় চিৎকার করতে থাকি। এমন সময় সেই অবয়ব দুটো আমাকে একটা ঘরে নিয়ে যায়। আমাকে ঘরে নিয়ে যাবার পর আমি মনে মনে ভাবতে থাকি, কারা এরা? এরা তো সবাই চিন। এরা হঠাৎ আমাকে ধরে নিয়ে আসলো কেন? কেনই বা আমাকে এভাবে আঘাত করছে? এরা কি সেই জিন, যে জিন সর্দার আমার বউ মরিয়মপুরীকে পছন্দ করত, ওকে বিয়ে করতে চাইতো? হ্যাঁ, হতে পারে। আমি মরিয়মপুরীকে বিয়ে করার কারণে হয়তো ওরা আমাকে ধরে নিয়ে আসছে। কিন্তু মরিয়মপুরী কোথায়? ওর আবার কিছু হয়নি তো? ও ঠিক আছে তো? এসব কথা মনে মনে ভাবছি। ঠিক তখনই আমাকে অবাক করে দিয়ে সেখানে চলে আসলো মরিয়মপুরী। মরিয়মপুরী আসায় আমি অবাক হয়ে বলি, মরিয়ম, তুমি? তুমি তো দেখি ঠিক আছো। তোমার কিছু হয়নি তো? তোমাকে কি জিন সর্দার ধরে নিয়ে আসছে নাকি? জানো, আমাকে ওরা ধরে নিয়ে আসছে। জানি না কেন নিয়ে আসছে আমাকে। আমার কথায় মরিয়মপুরী আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে বললেন, করিম, তুমি এটা করলা? এরকম ভুল করতে পারলা? ভুল? কি ভুল করেছি আমি? আর তুমি কান্না করছো কেন? আমার কথা জবাবে মরিয়মপুরী বলল, করিম, তুমি জানো এরা তোমাকে কেন ধরে নিয়ে আসছে? কারণ তুমি মনের অজান্তে হত্যা করে ফেলছো। তুমি রাতের বেলা মাছ ধরতে গিয়ে যে শোল মাছটা ধরছিলা, ওটা সাধারণ কোনো মাছ ছিল না, ওটা ছিল একটা বাচ্চা জিন। আরও সাধারণ কোনো জিনের সন্তান না, জিন বাচ্চার সন্তান। ও মাছরূপে ঘোরাঘুরি করার সময় তোমার জালেও ধরা পড়ে, আর তুমি সাধারণ মাছ মনে করে ওকে ধরে মেরে ফেলো। এখন তোমার কি হবে? পরীর কথায় আমি যে কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কথাগুলো শুনে আমি পরীকে বললাম, আমি তো জানি না, আমি না জেনেই কাজটা করছি, তুমি ওদের বুঝিয়ে বলো না। আমার কথায় পরী বলল, জিন বাচ্চার ছেলেকে হত্যা করেছো তুমি। আমি জানি না তোমার কি শাস্তি হবে। তুমি ভয় পেও না, কাল তোমার বিচার হবে। দেখি বাচ্চা কি বিচার করে তোমার। আমি সেখানে থাকবো, তুমি ভয় পেও না। কথাটা বলে তখনকার মতো চলে যায় পরী। এদিকে আমি অবাক হয়ে ভাবতে থাকি ঘটনাগুলো। তাহলে ওই মাছটা একটা জিন ছিল, তাই তো রান্না করার পরে গন্ধে কেউ মাছটা খেতে পারেনি। ওসব ভাবছি আর চিন্তা করছি কি হবে কালকে। এসব চিন্তায় চিন্তায় কেটে গেল দিনটা। পরের দিন আমাকে 4জন জিন ধরে নিয়ে গেলেন একটা বিশাল প্রাসাদে। আমি প্রাসাদে প্রবেশ করার পর দেখলাম সেখানে নানা রকম জিন, অনেক জিন সেখানে। আমি সেখানে যাওয়ায় জিনেরা আমার দিকে তাকিয়ে ওরা জানে কি কি বলছে। এদিকে আমি ওখানে গিয়ে নানা সময় নানা রকম করে ভাবছি। যাওয়ার পর আমি দাঁড়িয়ে আছি এক প্রান্তে। এমন সময় সেখানে আসলেন একজন বৃদ্ধার মতো জিন। উনি আসায় সকল জিনেরা ওনাকে সম্মান করতে লাগলেন। সবার সম্মান দেখে বুঝতে পারলাম উনি জিনের বাদশা। উনি আসার পর একজন জিন বললেন, বাদশা হুজুর, ইনি সেই জিন যে কিনা আপনার সন্তানকে হত্যা করেছিল। আমাদের জিন জাতিদের মধ্যে আপনার সন্তানকে, এই সেই মানব। ওনার কথায় জিনের বাদশা আমাকে বললেন, তুমি কি জানো তুমি কত বড় অন্যায় করেছো? তুমি আমার ছেলেকে হত্যা করেছো। আমার ছেলেকে হত্যা করার অপরাধে তোমার কঠিন শাস্তি হবে। ওনার কথা শেষ হতেই সেখানে উপস্থিত থাকা মরিয়মপুরী বললেন, বাদশাহ হুজুর, অপরাধ মাফ করবেন। আমি একটা কথা বলতে চাই, করিম আপনার ছেলেকে হত্যা করছে এটা ঠিক, কিন্তু এটাও ঠিক ও না জেনে কাজটা করেছে। আমি বাদশাহ হুজুরকে অনুরোধ করব এই বিষয়টা ভেবে দেখতে। করিম আমার স্বামী, আমি ওকে ভালোভাবে চিনি। ও যেন শুনে কখনো এরকম ভুল করবে না। পরিকথায় বাদশাহ হুজুর বললেন, তুমি কি, তোমাকে দেখে তো আমাদের রাজ্যের কেউ মনে হচ্ছে না। তুমি জিন জাতি হয়ে মানুষকে বিয়ে করে বড় বড় কথা বলছো। তুমি তো নিয়মের বাইরে গিয়ে মানুষকে বিয়ে করেছো। তোমার কোনো কথা শোনা হবে না। আর রইল এই ছেলেটার কথা, ওর তো বোঝা উচিত ছিল মাছটা সাধারণ মাছের মতো ছিল। না, আমার ছেলেটা মাঝে মধ্যে মানুষদের দুনিয়াতে যেত, ওর নাকি মানব সমাজ ভালো লাগে। ও মানুষদের দুনিয়াতে গিয়ে ঘোরাফেরা করতো বিভিন্ন রূপে। তেমনি দুদিন আগেও মাছরূপে ঘোরার সময় ওর জালে ধরা পড়ে। আমার ছেলেটা মাছরূপে ধরা পড়ার পর তো রূপ পাল্টাতে পারে না। তখন ও ধরা পড়ার পর সেখানে থাকা আমার পাহারাদার জিনেরা তো বলছিল মাছটিকে ছেড়ে দিতে, মাছটাকে যেন ও ছেড়ে দেয়। এভাবে এরকমভাবে আমার জিনেরা ওকে দুইবার বলে। ওর তো বোঝা উচিত ছিল যে জিনেরা কেন ওকে এসব কথা বলছে।
কিন্তু এগুলো তোয়াক্কা না করে মাছটিকে বাড়িতে নিয়ে যায় আর মেরে ফেলে। ওকে দুইবার বাধা দেওয়ার পরও ও আবার ছেলেকে হত্যা করেছে, যার ফলে আজ ওর বিচার হবে। জিন বাদশার কথায় আমি বলি, বাদশাহ হুজুর, আসলে আমি তো জানতাম না ওটা আপনার ছেলে ছিল। আমি না জেনে কাজটা করছি। আমার বাড়িতে আমার বৃদ্ধ মা আছে, আমাকে দয়া করে ছেড়ে দিন। আমার কথায় জিন বাদশা বলেন, আমাদের জিনদের যে আইন যেটা আমাকে পালন করতে হবে, আমাদের নিয়ম মতো তোমার শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমি চাইলে তোমাকে আর তোমার মাকে সাথে সাথে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি তা করিনি। হ্যাঁ, এখানে আমার ছেলেরও দোষ আছে। যেহেতু আমার ছেলেরও দোষ আছে, তাই তোমাকে মৃত্যুদণ্ড দিলাম না। তোমার শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। তুমি যতদিন না মারা যাও ততদিন আমাদের কারাগারে বন্দি থাকবে। তুমি মারা গেলে তোমার লাশ তোমার বাড়িতে রেখে আসা হবে। এছাড়াও তোমার মায়ের বড় কোনো ধরনের ক্ষতি হলে বা মারা গেলে তুমি জানাজা দিয়ে আসতে পারবে। জিন বাদশার কথায় তো আমি চিৎকার করে কান্না করতে থাকি আর ওনাকে বলতে থাকি, আমাকে মাফ করুন, আমি না বুঝে ভুল করছি, আমাকে ছেড়ে দিন। মরিয়ম, তুমি কিছু একটা করো। কিন্তু আমার কোনো কথা না শুনে ওরা আমাকে ওদের কারাগারে বন্দি করে রাখে। বন্দি বলে যে একদম ঘর বন্দি সেটা না, আমাকে নামাজ পড়া থেকে নানা রকম সুবিধা দিয়েছিল। আমি সেখানেই থাকতে শুরু করি। এদিকে আমি বন্দি হওয়ার পর মরিয়ম পরি রোজ আসতো আমাকে দেখতে, কথা বলতে। দুজনকে দেখতাম, কান্না করতাম। আমরা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিলাম, কিন্তু সুখী সংসার করতে পারলাম না। এভাবে সেখানে দিন কাটতে থাকে আমার। আমি কারাগারে বন্দি থাকার সময় মরিয়মপুরি রোজ আসতো। এভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ মরিয়মপুরি আমার কাছে আসা বন্ধ করে দেয়। ও আমার কাছে না আসায় আমি বিষয়টা প্রথমে স্বাভাবিকভাবে নেই, কিন্তু যখন একদিন দুদিন করে কয়েকদিন আমার কাছে আসে না, তখন আমি চিন্তায় পড়ে যাই। মরিয়মপুরি আমার কাছে আসছে না কেন? কোথায় আছে ও? কেমন আছে? ওদিকে বাড়িতে মা একা, মাও বা কেমন আছে? এসব চিন্তায় কেটে গেল আর দু তিনটা দিন। 2-3 দিন পর আমাকে কারাগারে পাহারা দিয়ে একজন জিনকে অনেক অনুরোধ করি ও যেন মরিয়মপুরীর খোঁজ একটু আমাকে এনে দেয়। আমার অনুরোধ ও কান্নায় সেই জিন চলে যায় মরিয়মপুরীর খোঁজ করতে। ও চলে যাওয়ার কিছুক্ষণ পর ফিরে আসে আর আমাকে যা বলে সেটা শুনে আমার দম বন্ধ হবার অবস্থা। জিনটা আমাকে বলে, করিম, তোমার মরিয়মপুরীর অবস্থা ভালো না, তুমি ওকে ভুলে যাও। সে জিনের কথায় আমি বলি, ভুলে যাব? কেন ভুলে যাব? না, আমি ওকে ভুলতে পারবো না। ও আমার স্ত্রী। আর ওর অবস্থা ভালো না কেন বলুন আমাকে। তখন সে জিন বলেন, তোমার মরিয়মপুরীকে ধরে নিয়ে গেছে তার রাজ্যে জিন সর্দারের ছেলে। জিন সর্দারের ছেলে পরীকে পছন্দ করতো, কিন্তু পরী তোমাকে বিয়ে করায় ও রেগে যায় আর কিছুদিন আগে মরিয়মপুরীকে ধরে নিয়ে যায় আর বিয়ে করে। মরিয়মপুরীকে ধরে নিয়ে গিয়ে বিয়ে করছে কথাটা শুনে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এটা কিভাবে হতে পারে? এক মুহূর্তে যেন সব কিছু হারিয়ে ফেললাম। আমার যখন জ্ঞান ফেরে তখন অনেক কান্না করতে থাকি। কি করব আমি? আমি তো কারাগারে বন্দী। এখান থেকে কখনো বাড়িতে ফিরতে পারবো না। এদিকে মরিয়মপুরীকে হারালাম। ওকে হারিয়ে কষ্টের মাঝে সেখানে কাটতে থাকি আমার দিন। এভাবে একদিন দুদিন করে আস্তে আস্তে কেটে যায় 20-25 বছর। 20-25 বছর পর হঠাৎ একদিন আমার কাছে সেই জিনের বাদশা আসে। ওনার সাথে আরও অনেক জিন ছিল। জিনের বাদশা এসে আমাকে বলে, করিম, তোমাকে একটা দুঃখের সংবাদ দিতে আসলাম। মনকে শক্ত করো। তোমার মার বেঁচে নেই। তোমার মা মারা গেছে। মা মারা গেছে কথাটা শুনে আমি চিৎকার করে কান্না করতে থাকি। বাবা মারা যাওয়ার পর মাই ছিল আমার সব। সেই মাকে আজকে হারালাম। আমার বুক ফাটা কান্নায় জিন বাদশা বলেন, করিম, তুমি বর্তমানে সাজা ভোগ করছো। আমরা তোমাকে বলছিলাম তোমার মায়ের কোনো বিশেষ দরকারে আমরা তোমাকে একটু সময়ের জন্য যেতে দিব। এখন সেটাই করা হবে। তোমার মায়ের জানাজায় তোমাকে নিয়ে যাওয়া হবে। শুধু তুমি না, তোমার সাথে আমরাও যাব। আমরা মানুষ রূপে থাকবো সেখানে, আর তোমার চেহারা আমরা পাল্টে দেব। মানে তোমাকে সবাই দেখবে ঠিকই, কিন্তু কেউ চিনতে পারবে না। সবাই মনে করবে অন্য কোনো মানুষ, তুমি করিম না। তবে হ্যাঁ, তোমাকে আমরা ভালো জানি, ভালোভাবে চিনি। তুমি ওখানে গিয়ে এমন কিছু করো না যেটার ফলে সাধারণ মানুষ জেনে যায় আমরা জিন আর তোমাকে ওখানে নিয়ে গেছি। কথাটা বলে সেই জিন সর্দার আমার চেহারা বদলে আমাকে নিয়ে আসে আমাদের বাড়িতে। আমাকে বাড়িতে নিয়ে আসার পর আমি দেখি গ্রামের অনেকেই আসছে মায়ের জানাজায়। আমি সেখানে এসে মায়ের লাশ দেখে অনেক কান্না করতে থাকি। আমার মা নিশ্চয়ই আমার পথ চেয়েছিল অনেক দিনের পর দিন। কয়েকটা বছর পর শেষবারের মতো মায়ের মুখটা দেখে কান্না করতে থাকি। এর ঠিক কিছুক্ষণ পর মায়ের জানাজাও মাটি হয়। মায়ের জানাজাও মাটি হবার পর মায়ের কবরটা শেষবারের মতো দেখি। তারপর সে জিনেরা আবার আমাকে তাদের রাজ্যে নিয়ে যায় আর বন্দি করে রাখে। মরিয়মপুরীকে হারিয়েছি, মা বেঁচে ছিল, মাকেও হারালাম। সব হারিয়ে কষ্ট আর চিন্তার মাঝে সেখানে কাটতে থাকে আমার দিন।
আমি মাঝে মধ্যে সেটিকে বলতাম মরিয়মপুরীর বিষয়ে খোঁজ নিতে, আমার কথায়ও খোঁজ নিত, আর আমাকে এসে বলতো মরিয়মপুরী ভালো নেই, ওকে জোর করে আটকে রেখে সংসার করাচ্ছে। এইভাবে সেখানে আর কেটে যায় বেশ কয়েকটা বছর। এইভাবে সেখানে আমার থাকা হয় 50টা বছর। 50 বছর হওয়ায় একদিন আমাকে কারাগার থেকে বের করে জিন বাদশার প্রাসাদে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর জিনের বাদশা আমাকে বলে, করিম, আমি তোমাকে মৃত্যুদণ্ড দিয়েছিলাম, তোমাকে বলছিলাম যতদিন তোমার মৃত্যু না হয় ততদিন তোমাকে এখানে বন্দি থাকতে হবে। আজ দেখতে দেখতে 50 বছর কেটে গেল। এই 50 বছরে তোমার ব্যবহার ও কথাবার্তায় আমরা খুশি, তাই তোমাকে আজ মুক্ত দেয়া হবে। মুক্তি দিয়ে দিলাম, আজকের পর থেকে তোমার কোনো শাস্তি হবে না, তোমাকে আজ বাড়িতে রেখে আসা হবে। তোমার একটা ভুলের জন্য এই শাস্তিটা পেতে হলো তোমাকে। হ্যাঁ, এতে আমার ছেলেরও দোষ আছে, তুমি অনেকদিন এই জিন রাজ্যে ছিলা, আমাদের কথাবার্তা ও আচার আচরণে কোনো কষ্ট পেয়ে থাকলে আমাদের মাফ করো। আর হ্যাঁ, তুমি বাড়িতে গিয়ে তোমার এই জীবনের গল্পটা সবাইকে বলবা, এতে করে সবাই শিক্ষা পাবে, সবাই জানতে পারবে সবসময় না বুঝে না জেনে কোনো প্রাণীকে হত্যা করা ঠিক না। একটা কথা মনে রাখবে, আমাদের জিনেরা কিন্তু বিভিন্ন রূপে তোমাদের দুনিয়াতে চলাফেরা করে, তাই কখন কোনো সাপ, বিড়াল, কুকুর বা অন্য প্রাণীদের দেখলে প্রথমে 3বার ওদের সতর্ক করে দিবা। মানে ধরো কেউ একটা সাপ দেখলো, একজন সেই সাপটিকে প্রথমে আঘাত না করে 3বার বলবে। আপনি যদি জিন জাতের কিছু হন তাহলে এখান থেকে চলে যান। এভাবে 3বার বলার পরও যখন সে যাবে না, তাহলে বুঝতে হবে এটা সাধারণ সাপ, তখন তাকে আঘাত করতে পারবে বা মারতে পারবে। আবার যদি কখনো অস্বাভাবিক রকমের সাপ দেখো, যেমন সাদা রঙের বা অন্য রকম সাপ, তখন তাকে না মেরে সেখানে রেখে চলে যেতে হবে। একটা কথা মনে রাখবা, কোনো জিন যদি কোনো প্রাণীর রূপ নেওয়া অবস্থায় কোনো মানুষের সামনে পড়ে, তখন সে চাইলেও নিজের আসল রূপে আসতে পারে না। আশা করি তুমি আমাদের কথা বুঝতে পারছো। তুমি অনেক ভালো থেকো। কথাটা বলে জিন বাদশাহ আদেশ করে, ওনার আদেশে আমাকে জিনেরা ওই নদীর পাড়ে নৌকার উপর রেখে যায়। আর গ্রামে দুজনে ডাকে আমার হুঁশ আসে। আমার হুঁশ আসার পর তো আমি সবটা বলি, তারপর তো আপনারা সবাই আমার কাছে জড়ো হলেন, আমার মুখে সব ঘটনা শুনলেন। করিমের কথায় সেখানে থাকা সবাই অবাক, সবার চোখে পানি চলে আসছে। এরকম ঘটনাও হয় তাহলে? করিম তার সাথে ঘুরে যাওয়া সব ঘটনা বলে কান্না করতে থাকে। সে তার জীবনের সবকিছু হারিয়ে ফেলল। করিমের কান্নায় গ্রামের সবাই করিমকে সান্ত্বনা দেয় আর বলে, করিম, কান্না করো না, সবার জীবনে খারাপ পরিস্থিতি আসে, তোমার জীবনেও সেটাই হয়েছে। তুমি এত বছর পর বাড়িতে ফিরে আসছো, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। আমরা তোমার থাকার জন্য ঘরে তুলে দিচ্ছি, এখন থেকে তুমি তোমার নিজের বাড়িতে থাকবা। হ্যাঁ, হয়তো আগের মতো তোমার মাও তোমার বউকে পাবা না, তোমার তো পরিবার বলতে কেউ নেই, এখন থেকে গ্রামের সবাই তোমার পরিবার, আমরা গ্রামের সবাই তোমাকে সাহায্য করব। কথাটা বলে সেদিন সবাই করিমের ভিটা মাটিতে করিমের মায়ের কবরের পাশে একটা ঘর তুলে দেন, আর করিম সেখানে থাকতে শুরু করে। দীর্ঘ 50 বছর পর করিম বাড়িতে ফিরছে। এই খবরটা পাশের গ্রাম বা দূর দূরান্তে যে শুনেছে, সেই করিমকে দেখতে আসছে। এভাবে কেটে যায় কয়েকটা দিন। এদিকে করিম বাড়িতে একা, তার সব সময় অতীত মনে পড়ে আর সে অঝরে কান্না করতে থাকে। গ্রামের রাস্তাঘাট, বাড়িঘর, এগুলোর কত পরিবর্তন। করিম বাড়িতে একা থাকতো মন মরা হয়ে। এই দেখে করিমের চাচা করিমের কাছে এসে বলে, বাবা করিম, আর কত একা থাকবি বাবা, তোর মা নেই, স্ত্রী নেই, ওদের স্মৃতি নিয়ে আর কত কষ্ট পাবি, কত কান্না করবি। তুই তো বুড়ো হোসনি এখনো, বুড়ো হইছি আমি, আমি তোর চাচা, তোর বাবার মতো আমি। বলি কি, তুই একটা বিয়ে কর, তুই বিয়ে করতে রাজি হলে আমি তোকে বিয়ে করাই। এইভাবে একা থাকলে তুই ধুকে ধুকে মরবি রে বাবা। চাচার কথায় করিম বললেন, চাচা, আমি আমার সব হারিয়েছি, সব হারিয়ে একা হইছি, একাই থাকতে দাও, আমি কখনো বিয়ে করব না। আর আমার বউ মরিয়মপুরি তো মারা যায়নি, ও জিন সর্দারের ছেলের কাছে বন্দি। আমার বিশ্বাস ও একদিন না একদিন আসবে আমার কাছে। করিমের কথায় ওর চাচা বলেন, মরিয়মপুরি আসলে তো এতদিনে আসতো, তাই না? এভাবে কষ্ট থাকিস না বাবা, তোর এমন অবস্থা দেখতে কি আমার ভালো লাগে বল? তখন করিম বলেন, চাচা, কষ্ট যা পাবার তা আমি পেয়েছি, এখন কষ্টকে মেনে নিছি, এখন আর কষ্টকে কষ্ট মনে হয় না। আর আমার মন বলে মরিয়মপুরি আসবে, একদিন না একদিন আসবে, আমি সেই অপেক্ষায় আছি। করিমের কথায় ওর চাচা আর কিছু বলে না, চলে যায়। এদিকে দিন পেরিয়ে রাত হয়। রাত হলে করিম চলে যায় নদীর পাড়ে। সেখানে গিয়ে কোনো এক গাছের নিচে বসে তাকিয়ে থাকে নদীর দিকে আর ভাবতে থাকে, এই নদী দিয়ে জড়িয়ে আছে তার কত স্মৃতি। এসব ভাবে আর মন খারাপ করে বসে থাকে।
এভাবে কেটে যায় আরও কয়েকটা দিন। এই কয়দিনে কিন্তু করিম রোজ রাতে সেই নদীর পাড়ে আসতো, বসে থাকতো, আবার চলে যেত। তেমনি একদিন এক রাতে করিম বসে নদীর দিকে তাকিয়ে আছে। তখন হঠাৎ করে ওর পিছনে একটা আওয়াজ পায়। করিম অনুভব করে ওর পিছনে কেউ দাঁড়িয়ে আছে। নিজের পিছনে কাউকে অনুভব করায় করিম বলে, কে? কে আমার পিছনে? কে? কেউ কি আছো এখানে? কিন্তু করিমের কথার পেছন থেকে কোনো উত্তর আসে না। এ দেখে করিম পিছনে ঘুরে তাকায়। করিম পিছনে ঘুরে তাকিয়ে অবাক করা একটা দৃশ্য দেখে। করিম দেখে ওর পেছনে মরিয়মপুরী দাঁড়িয়ে আছে। মরিয়মপুরী করিমের দিকে তাকিয়ে অঝরে কান্না করছে। এটা দেখে করিমও কান্না করতে থাকে আর দুজন দুজনের কাছে এসে জড়িয়ে ধরে। দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন করিম বলে, মরিয়ম, তুমি তুমি আসছো? করিমের কথায় মরিয়মপুরী বলে, হ্যাঁ, কেমন আছো তুমি? তোমাকে কত বছর পর দেখছি। পরীর কথায় করিমও বলে, আমিও তোমাকে কত বছর পর দেখছি। আমি ভাবতে পারিনি তোমাকে আবার দেখতে পাবো। তুমি কেমন আছো? ওই জিন সর্দারের ছেলে তোমাকে আটকে রেখেছে, তোমাকে বিয়ে করেছে। করিমের কথার জবাবে পরি বলে, হ্যাঁ, আমি এক মুহূর্তের জন্য ওখানে থাকতে চাই না, কিন্তু ওরা আমাকে জোর করে আটকে রেখেছে। তখন করিম বলেন, এখন তোমাদের ফিরে পেয়েছি, তোমাকে তো ফিরে পেয়েছি, এখন আর তোমাকে কোথাও যেতে দেব না। কিন্তু মরিয়ম, তুমি এত বছর পর ফিরে আসলে কিভাবে? তখন পুরী বলে, তোমাকে যে জিন সর্দারের ছেলে বিয়ে করেছে, সে জিন সর্দারের ছেলে আজকে মারা গেছে। ও মারা যাওয়া জিন সর্দার সহ সবাই ওকে নিয়ে ব্যস্ত আছে। এই সুযোগে আমি ওখান থেকে পালিয়ে আসছি। কিন্তু জানো, আমার ভয় এখনো কাটেনি, কারণ জিন সর্দার আমাকে আবারও ধরে নিয়ে যেতে পারে। পরীর কথায় করিম বলেন, না, এটা হতে দিব না। আমি একজন কবিরাজ বা হুজুরের কাছে যাব, ওরা একটা না একটা ব্যবস্থা করবে নিশ্চয়ই। করিমের কথায় পরি বললেন যে সে কবিরাজ আমাকে আটকাতে পারবে না। আমার পিছনে পড়ে আছে একটা জিন গোত্রের জিন সর্দার। ভাবতে পারছো ওনার শক্তি কত? ওনার চেয়ে শক্তিশালী কোন জিন পরি বা কবিরাজ হলে তখন পারবে? মরিয়মপুরীর কথায় করিম চিন্তায় পড়ে যায়। তারপরে বলে, সুখ আমাদের কপালে নেই মনে হয়। চলো, বাড়িতে চলো। আমার বাড়িতে যাও না কতদিন হলো। করিমের কথায় মরিয়মপুরী করিমকে নিয়ে তার বাড়ির দিকে আসতে থাকে। পথে পরি করিমকে বলে, তোমাদের গ্রামের অনেক পরিবর্তন হয়েছে। আগে কিরকম ছিল, এখন কেমন হয়েছে? এভাবে কথা বলতে বলতে পরি ও করিম দুজনে বাড়িতে চলে আসে। করিমের বাড়িতে এসে পরি বলে, করিম, তুমি কি নতুন ঘর তুলেছ? তোমার আগের ঘর কোথায়? তখন করিম বলে, আগের ঘর তো নেই, ভেঙে গেছে। অনেকদিন ধরে বাড়িতে না থাকার কারণে ওগুলো ভেঙে গেছে। আর এত বছর পর আমি বাড়িতে আসায় গ্রামের সবাই আমাকে এই ঘরটা তুলে দিয়েছে। করিমের কথায় মরিয়মপুরী মন খারাপ করে বলে, মায়ের কবর কোথায়? তখন করিম তার মায়ের কবরের কাছে পরীকে নিয়ে গেলে সে কান্না করতে থাকে আর বলে, নিজের মা বাবাকে হারিয়ে আরেকটা মা পেয়েছি, তাকেও হারালাম। আমি মায়ের মৃত্যুর খবর পেয়েছি, আমি খোঁজ নিতে পারতাম, কিন্তু আসতে পারতাম না। মাকে শেষ দেখাও যে দেখতে পারলাম না। পরীর কথাও কান্নায় করিমও কান্না করতে থাকে আর বলে, কেঁদো না মরিয়ম, মায়ের জন্য দোয়া করি, আসো, ঘরে আসো। এই বলে দুজনে ঘরে আসে আর একসাথে একে অপরকে খাবার খাওয়াই দেয়। এভাবে কেটে যায় সেই রাতটা। পরের দিন দিনের বেলা পরি করিমকে বলে, করিম শোনো, তুমি কারো কাছে একটা জাল নিয়ে আসো। আজকে রাতে থেকেই তুমি সেই আগের মতো মাছ ধরবা। আমরা ফিরে যাব আমাদের অতীত জীবনে। আগে যেমন মাছ ধরে সংসার চালাতা, এখনও সেভাবে চলবে। পরীর কথায় করিম তাই করে, একটা জাল নিয়ে আসে আর সেই রাত থেকেই আবার আগের মতো রাত করে নদীতে যায় মাছ ধরতে। আগের মতো পরিও যায় করিমের সাথে। তেমনি একদিন পরিও করিম যায় নদীতে মাছ ধরতে। জ্যোৎস্নারাতে আকাশের তারাগুলো ঝলমল করছিল। এমন সুন্দর একটা পরিবেশে মরিয়ম পরি করিমের পাশে বসে সুখ দুঃখের কথা বলছিল। এমন সময় মরিয়ম পরি বলে, করিম, তোমাকে জিনের বাছা ছেড়ে দিল কেন? তোমাকে তো উনি মৃত্যুদণ্ড দিয়েছিল। পরীর কথায় করিম বলে, আমি ওদের সাথে সবসময় ভালো ব্যবহার করতাম। আমার ভালো ব্যবহারে বাদশাহ হুজুর খুশি হয়ে আমাকে মুক্ত করে। ও, জানো, আমি ভাবতে পারিনি আমি তোমাকে বাড়িতে এসে দেখতে পারবো। আমি জিন রাজ্য থেকে পালিয়ে সোজা তোমাকে গ্রামে আসি, খোঁজ নিয়ে জানতে পারি তুমি বাড়িতে আসছো। পরীর কথায় করিম বলে, জানো, আমি তোমাকে প্রতিনিয়ত মিস করেছি, খুব মনে পড়তো তোমার কথা। করিম ও পরীর কথার মাঝে হঠাৎ করে পরী বলে, করিম, জালটা রাখো, আমার পিছনে আসো তাড়াতাড়ি। তখন করিম বলে, কেন, কি হয়েছে? পরী বলে, যা বলি তাই করো। আশেপাশের অবস্থা ভালো দেখছি না, এখানে কেউ আসছে মনে হচ্ছে, তাড়াতাড়ি আমার পিছনে আসো। পরীর কথায় করিম ওর পেছনে যেতেই সেখানে এসে হাজির হলো সেই জিন সর্দার, যে জিন সর্দারের ছেলের সাথে বিয়ে হয়েছে মরিয়ম পরীর। ওনার আশায় মরিয়ম পরী ভয়ে ভয়ে বললেন, আমি যাব না, আপনারা কেন আসছেন? তখন সেই জিন সর্দার বলেন, মরিয়ম পরী, তোমাকে বিয়ে করছে আমার ছেলে, তুমি আমার ছেলের বউ।
গত 2-3 দিন আগে আমার ছেলে মারা গেছে আর অমনি তুমি সেখান থেকে পালিয়ে আসছো। তখন মরিয়ম পরী বলে, আপনার ছেলে আমাকে জোর করে বিয়ে করে আটকে রেখেছে। এখন তো আপনার ছেলে বেঁচে নেই, তাহলে আমাকে কেন নিতে আসছেন? দেখুন, আমি করিমকে অনেক ভালোবাসি। করিম আমার স্বামী। দয়া করে আমাকে সংসার করতে দিন। আমাকে দয়া করে নিয়ে যাবেন না। পরীর কথায় জিন সর্দার বলেন, আমার ছেলে বেঁচে নেই তো কি হয়েছে? তবুও তোমাকে আমার প্রাসাদে থাকতে হবে। তুমি জিন জাতীয় একটা মানুষের সাথে থাকবে, এটা কিভাবে হতে পারে? আমি জিনদের সর্দার। আমার রাজ্যের বাকি জিনেরা যদি জানতে পারে আমার ছেলের বউ একটা মানুষকে বিয়ে করে তার সাথে থাকছে, তাহলে আমার মান সম্মান কোথায় যাবে? আমাকে সবাই ছোট করবে। আমি তোমাকে এখানে থাকতে দিব না। তোমাকে আমার রাজ্যে থাকতে হবে। এদিকে তখন করিম বলে, সর্দার, দয়া করে এমনটা করবেন না। আমাদের দয়া করুন, আমাদের আলাদা করবেন না। কিন্তু করিমের কোনো কথা না শুনে মরিয়ম পরীকে ধরে নিয়ে গেলেন আর যাওয়ার সময় করিমের নৌকাটা উল্টো পানিতে ফেলে দিলেন। নৌকা উল্টো পানিতে ফেলে দেওয়ার পর করিম চিৎকার করতে থাকে আর সাঁতরে নদীর তীরে আসে। নদীর তীরে এসে করিম কান্না করতে থাকে আর বলতে থাকে, আমার মরিয়ম পরীকে ফিরিয়ে দাও, ওকে নিয়ে যেও না। কিন্তু ততক্ষণে ওরা পরীকে নিয়ে চলে গেছে। এদিকে করিমের চিৎকারে আশেপাশে একটু দূরে থাকা বাকি মাছ ধরা মাঝিরা সেখানে চলে আসে আর করিমকে ধরাধরি করে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে আসার পর করিম সে রাতে আর ঘুমায় না। এত বছর পর পরীকে পেয়েও যেন আবারও হারিয়ে ফেলল। সারা রাত না ঘুমিয়ে করিম পরের দিন সকাল হতে বেরিয়ে পড়ে হুজুর বা কবিরাজের খোঁজে। করিম মনে মনে কি জানি কোনো কবিরাজ বা হুজুর যদি পারে পরীকে ফিরিয়ে আনতে। এই ভেবে করিম অনেক হুজুর বা কবিরাজের কাছে যায়, কিন্তু কোনো হুজুর বা কবিরাজ পরীকে ফিরিয়ে আনতে সাহস করে না। কেউ সাহস না করার পরও করিম আশা ছাড়ে না, সে কবিরাজের খোঁজ করতে থাকে। করিম ও মরিয়ম পরীর ঘটনা কিন্তু করিম গ্রামের সবাইকে বলেছে। সবাই করিম ও মরিয়ম পরীর ঘটনা জানে। কথা তো আর বন্দি থাকে না, মুহূর্তে ছড়িয়ে যায় অনেকের মাঝে। তেমনি করিমের ঘটনা ছড়িয়ে যায় অনেক মানুষের মাঝে। সবার মতোই করিমের ঘটনাটা চলে আসে আমার কানে। আমি আমার বন্ধুর কাছে করিমের এই ঘটনাটা শুনি। আমার বন্ধুর খালার বাড়ি করিমের গ্রামে। আমার বন্ধু খালার কাছে এই ঘটনাটা শুনে আমার বলায় আমি তো অবাক হই। এই যেন সিনেমার কাহিনীকে হার মানায়। করিমের কাহিনী শুনে আমার অনেক ইচ্ছা হয় ওনাকে দেখার। একদিন আমিও আমার বন্ধু ঠিক করি আমরা যাব করিমের গ্রামে। সেই প্ল্যান মতো আমরা যাব। ঠিক তখনই আমাদের গ্রামে একজন লোকের সাথে আমাদের দেখা হয়। আমাদের সাথে দেখা হয়, আমি ওনাকে সালাম দেই। আমার সালামের উত্তর দিয়ে উনি বলে, আচ্ছা বাবা, এই গ্রামে সালাম কবিরাজের বাড়ি কোথায়? ওনার মুখে সালাম দাদুর কথা শুনে আমি বললাম, সালাম দাদু কেন? ওনার কাছে কেন? উনি, ওনার বাড়ি এই গ্রামেই। উনি সম্পর্কে আমার দাদু হন। আমার কথায় উনি বলেন, আমাকে কি ওনার কাছে নিয়ে যেতে পারবা? তখন আমি বললাম, এখন কিন্তু আমরা তো এক জায়গায় যাচ্ছি। বলে ওনাকে ঠিকানা বললাম আমরা কোথায় যাচ্ছি। আমার কথা শুনে উনি যা বললেন সেটা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। উনি আমাকে বলেন, বাবা, তোমরা যার কাছে যাচ্ছ আমি সে। আমার নাম করিম। উনি মরিয়মপুরীর বিষয়ে খোঁজ নিতে অনেক হুজুর কবিরাজ ঘুরে সালাম দাদুর খোঁজ পেয়েছে আর তার কাছে আসছে। উনি করিম কথাটা শুনে আমি ওনাকে জড়িয়ে ধরি আর বলি, সত্যি আপনি করিম? আসুন আমার সাথে আসুন। এই বলে ওনাকে গাছের ছায়া নিয়ে গেলাম আর বললাম, সত্যি আপনি করিম? মরিয়মপুরীর করিম? তখন উনি বললেন, হ্যাঁ, আমি সেই করিম। তুমি আমাকে সালাম কবিরাজের কাছে নিয়ে চলো না বাবা। ওনার কথায় আমি বললাম, করিম চাচা, আমি আপনার জীবনের ঘটনা শুনেছি। আপনারও মরিয়মপুরীর জন্য আমার অনেক মায়া হয়। আপনি যে সালাম দাদুর কাছে আসছেন, উনি বাড়িতে নেই। উনি গেছেন একটা গ্রামে, সেখানে জিনের সমস্যার জন্য। উনি বাড়িতে আসলে আমি ওনাকে আপনার সাথে করে নিয়ে যাব ওনার বাড়িতে। আমার কথায় করিমের চোখে পানি চলে আসলো। উনি কান্না ভরা চোখে বললেন, জানি না সালাম কবিরাজ কি বলবে। উনিও বাকি সবার মতো বলবেন কি না। আমি মরিয়মপুরীকে ফিরিয়ে এনে দিতে পারবো না। পারবে না কি? কেউ পারবে? করিমের কান্নায় আমার যে কতটা খারাপ লাগছিল, তখন ওনার কান্না ভরা মুখ দেখে আমি বললাম, করিম চাচা, আপনি কান্না করবেন না। আমি আপনাকে কথা দিলাম, আল্লাহর রহমতে আপনার মরিয়মপুরীকে আপনার কাছে ফিরিয়ে আনবো। আমাকে সাহায্য করবে আমার স্ত্রী আশাপুরী। এখানে একটা কথা বলি, অনেকে হয়তো ভাবতে পারেন এই আশাপুরীটা আবার কি। যারা জানে না তাদের বলছি, আশাপুরী আমার বউ বাস্তবে না গল্পে। আশাপুরী কীভাবে আমার বউ হলো, এটা নিয়ে 3টা গল্প আছে আমার এই চ্যানেলে। আশাপুরীর ওই গল্পগুলো শুনুন, তাহলে সব বুঝতে পারবেন। যাই হোক, আমি ওনাকে বলি, আপনি কাঁদবেন না, আপনি এখন বাড়িতে চলে যান। সালাম দাদু আসলে আমি ওনাকে নিয়ে আপনার বাড়িতে যাব। আপনার স্ত্রী মরিয়মপুরীকে ফিরিয়ে আনতে যার মুখোমুখি হতে হয় হব। আমার কথায় করিম চাচা আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, তাই যেন হয় বাবা। আমি যেন মরিয়মপুরীকে ফিরে পাই।
কথাটা বলে উনি হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে বাড়িতে চলে গেলেন। প্রিয় লিসেনার, মরিয়ম পল্লবী একদম মরিয়ম পরি এই গল্পের সিজন 1 এখানে শেষ হলো। তবে গল্পটা পুরোপুরি শেষ হয়নি। আমি সিজন 2তে আশা করি মরিয়ম পরীকে একসাথে করব। সিজন 2তে থাকবে অনেক অবাক করা কাহিনী। আপনারা কি মরিয়ম পরি সিজন 2 চান? যদি সিজন 2 চান তাহলে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে মরিয়ম পরি সিজন 2 নিয়ে আসবো। করিমের ঘটনাটা শুনে সবার খারাপ লাগবেই জানি। আর আমি জানি যে গল্পগুলো শুনে আপনাদের ভালো লাগে। আমি যে গল্প বানিয়ে লিখি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার নিজেরই কেন জানি খারাপ লাগে। মরিয়মপুরি গল্পটা কেমন ছিল জানাবেন সবাই। আমি সিজন 2 নিয়ে হাজির হব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। সুন্দর সময় কাটুক পরিবার পরিজনের সাথে, আশেপাশের মানুষের সাথে। আল্লাহ হাফেজ।